আজ যখন শুনতে পেয়েছে আবির দেশে ফিরেছে এবং আজ অফিসে আসছে, তখন তারা সকলেই আবিরকে অভ্যর্থনা জানানোর জন্য ব্যবস্থা করলো। কেউ কেউ এর গলায় ফুলের মালা তুলে দিয়ে নিজেকে ধন্য মনে করলো, আবার কেউরা ফুলের তোড়া হাতে দিলেন, অভ্যর্থনা জানালো। মেয়েদের এমন করার কারণ আবেদনের পার্সোনালিটি ও হ্যান্ডসামনেস। তাকে দেখে বোঝাই যায় না তার বড় বড় দুইটা ছেলে মেয়ে আছে। এখন আগের মতো স্ট্রং এবং হ্যান্ডসাম এই শ্যামকালো পুরুষটিকে দেখা এখন যে কোনো মেয়েরা ক্রাশ খায়। মেয়েরা সব থেকে বেশি ক্রাশ খায় আবিরের অ্যাটিটিউড পার্সোনালিটির উপর। এই যে কিছুক্ষণ আগে কালো সানগ্লাস পরে অ্যাটিটিউড নিয়ে অফিসে ঢুকলো, তাকে দেখি 100 মেয়ে উষ্টা খাওয়ার মতো। আদি ও আবির সকালে গেছিল বাবার অফিসে। আবির সেখানে আদিকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে চলে এসেছে নিজের অফিসে। আজ থেকে আদি সেখানকার সব দেখাশোনা করবে। তাছাড়া ওকে হেল্প করার জন্য মোজাম্মেল খান তো আছেই। বিশেষ প্রিয়জন ছাড়া আবির সেখানে যায় না। রাকিব রাসেল মিলে আগে থেকে লোক দিয়ে ওর কেবিনটি পরিষ্কার করে রেখেছে। আবির কেবিনে ঢুকে সর্বপ্রথম নজর গেল সামনের দেওয়ালে পেন্টিং করে লেখা ডির উপর। সে হাত দিয়ে পুরো ডিটাকে ছুঁয়ে মৃদু হাসলো। তারপর একা একা চোখ বুঝলাম পুরো কেবিন এখন আগের মতোই আছে। বন্ধুরা সামান্যতম পরিবর্তনও করেনি। এমন বিশ্বস্ত বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। দেখতে দেখতে বেলা গড়িয়ে বিকেল এলো। দিদা সকালে এসেছে মিমদের বাসায়। কাল থেকে জুইয়ের সাথে কলেজে যাবে। সকাল থেকে বাড়ির মানুষের সাথে মিম ফপির ফোন দিয়ে অনেকবার কথা হয়েছে, কিন্তু তার কাঙ্ক্ষিত মানুষের কণ্ঠস্বরটা একবার জন্য শুনতে পায়নি। আহিয়াকে নিয়ে বিনিয়ে কিছু জিজ্ঞেস করেছে, কিন্তু আহিয়া কিছুই বুঝতে পারেনি। তাই তার থেকে আশা অনুরূপ কোনো উত্তর পাওয়া যায়নি। দিদা মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আছে। হঠাৎ পিছন থেকে কেউ যেন সে জড়িয়ে ধরলো। দিদা ভয় পেয়ে চিৎকার দিয়ে পরে পিছনে ফেললো। দেখলো তুই এসেছে। দিদা সকালে এসে তুইকে পায়নি, সে কলেজে ছিল। কলেজ থেকে ফিরে দিদা আসার কথা শুনে ছুটে এসেছে ছাদে। তারপর পরনে এখনো কলেজের ইউনিফর্ম। দিদা দুইকে জড়িয়ে ধরে দাঁড়াতে দাঁড়াতে বলল দিদা দুইকে ছাড়িয়ে দাঁড়াতে দাঁড়াতে বলো, হঠাৎ করে এভাবে যে ধরলি কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি তো তোকে ভয় পাওয়ানোর জন্যই ধরেছি। দিদা জুইয়ের একটা বেনুনির টান দিব বলল, কলেজ ছুটি হয়েছে, কখন তুই এখন আসলি কেন? জুই একটু লাজু ভঙ্গিতে মৃদু মধু হয়ে বলল, জানিস আমাদের কলেজের লাইব্রেরিতে কাজ করে মেহেদি আছে না, ও আজকে আমাকে প্রপোজ করেছে। দিদা অবাক হয়ে তাকালো, তারপর আশ্চর্য কণ্ঠে বলল, এই যে চশমা পরা বোকা ছেলেটা। ওর কথা শুনে জুই তেলে বেগুনে জ্বলে উঠল। ওকে একদম বোকা বলবি না। এখন থেকে মেহেদি আমার বয়ফ্রেন্ড, ওকে আমার ভীষণ ভালো লাগে, তাই অ্যাকসেপ্ট করে নিচ্ছি। দিদার এবার চোখ ছোট ছোট করে বলো, এই বোকা ছেলেটাকে? জুই দীন দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ ওই বোকা ছেলেটাকেই। তাছাড়া কোন দিক দিয়ে খারাপ? মেহেদি শিক্ষিত ছেলে, দেখতে যথেষ্ট লম্বা, গায়ের রং শ্যাম কালো, অবশ্য এতে আমার কোনো সমস্যা নেই। আর হলো তার চোখে বোকা হোক বোকা অত চালাক ছেলে দিয়ে আমি কি করব? তাকে কি ইন্টারন্যাশনাল বিতর্ক প্রতিযোগিতায় পাঠাবো? তাছাড়া চালাক ছেলেরা প্রেম করে ধোকা দেয়, আর আমার এমন চকলেট বয় প্লে বয় এর প্রয়োজন নেই। আমার তাই বোকা ছেলেটাকে ভালো লাগে। সত্যি বলতে ও মোটেও বোকা না, শুধু সে কথা কম বলে, চুপচাপ থাকে। তার এই ভদ্র লোকটাকে আমার বেশি ভালো লাগে। দিদা মনোযোগ দিয়ে সকল কথাগুলো শুনলো। সে জানে ভালোবাসা কখনো চেহারা বাইরে সৌন্দর্য দিয়ে হয় না, সেটা এমনিতেই হয়ে যায়, কোনো কারণ ছাড়াই, কোনো নিয়ম ছাড়াই। কোনো নিয়ম ছাড়াই। সে তো শুধু জুইয়ের মন পরীক্ষা করার জন্য বলেছিল। সেও তো একজনকে ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে, সেটা আর অস্বীকার করার মতো কিছু নেই। গত একদিন সে বোঝাচ্ছে আইয়ান ভাইকে কতখানি ভালোবাসে। কখন কিভাবে কি হয়ে গেল তা সে নিজেও জানে না। ছোটবেলা থেকে তো আইয়ান ভাইকে দেখলে অনেক রাগ হতো। মানুষটা সুযোগ পেলে থাপ্পড় দিত, ধমক দিত। তখন তো এই অনুভূতি কাজ করতো না তার প্রতি। এবার দেশে ফেরার পর কিছুই মনে আইয়ান ভাইকে নিয়ে অন্যরকম আবেগ কাজ করা শুরু করেছে। মানুষটার সামনে এলেই বক্ষপিঞ্জরে থাকা হৃৎপিণ্ড এলোপাতাড়ি ছোটাছুটি করে। আর কয়েক মুহূর্তে দেখা না হলে নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যায়। দিকে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওর ভাবনার মাঝে জুই অকপটে বলে উঠল, জানিস বান্ধবী, মেহেদি কি আমার
আগে থেকেই খুব ভালো লাগতো। ছেলেটা কখনো কারো দিকে মাথা তুলেও তাকায় না, কিন্তু আজ যখন পিছন থেকে আমায় ডেকে উঠলো, ওর ডাক শুনে আমার হৃদয় স্পন্দন থমকে গেছিল। আমি কখনো ভাবিনি ও আমাকে সরাসরি একটা ফোন নাম্বার দিয়ে বলবে, আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আমাকে যদি আপনার সামান্যটুকু একটু ভালো লেগে থাকে তাহলে ফোন দিয়ে যোগাযোগ করবেন। একটু ভালো লাগে তো ফোন দিয়ে যোগাযোগ করবেন। মেয়েরই পুরো কথা নিচের দিকে তাকিয়ে বলেছে। আমি তাকিয়েছিলাম, মন অত মস্তিষ্ক ছিল। যখন ফোন নাম্বারটা নিলাম, ছেলেটা আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা ঢুকে গেল দোকানের ভিতরে। মাঝে মাঝে কেন জানি আমার মনে হয় এই ছেলেটার মধ্যে আলাদা কিছু আছে, যার কারণে ওকে আমার সকলের থেকে আলাদা মনে হয়। দিদা জুঁইয়ের হাসি খুশি মুখের পানে চেয়ে আছে, ওকে দেখে ওর কষ্ট কম এসেছে। তখনই শোনা গেল জুঁইয়ের আম্মু জান্নাতকে ডাকছে। জুঁই কলেজ থেকে ফিরে এখনই ইউনিফর্মটাও চেঞ্জ করেনি। মূল তো ডাকার কারণ এটাই, মায়ের ভয়ে জুঁই দিদাকে ছাদে রেখে দৌড়ে গেল নিচে। আর সবসময় চঞ্চল থাকা মেয়েটাও চুপ করে আকাশের পানে চেয়ে বসে রইল। দিন হয়ে গেল, হাসতে ইচ্ছে করে না। যদি একবার আহিয়ান ভাইকে দেখতে পেতাম তাহলে মনটা বুঝি শান্ত হতো, মুখটা ভারী হয়ে যেত। কষ্টে মন বারবার ব্যাকুল হয়ে ছুটে যাচ্ছে খানবাড়িতে। সেখানেও তো আহিয়ান ভাইয়ের কথা বলবে না, গিয়ে বা লাভ কি? গতকাল থেকে তো কেঁদেছে, তাই বুকটা একটু ভারী হয়ে আছে। তা বহিঃপ্রকাশ ঘটল না। দিদার চোখ বন্ধ করে কয়েকবার দীর্ঘশ্বাস নিল। সত্যি বলতে এখন তার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু এত কান্নাকাটি করে এসেছে, এখন কি করে বলবে সে চলে যেতে চায়? তাই নিজের পরিস্থিতি কারোর সাথে শেয়ার না করে চুপ করে আছে। আমি কিছু করছি না, বসে আছি। তোমরা সবাই চলে যাওয়ায় আমার বাড়িটা ফাঁকা হয়ে গেছে। এই কথাটা শুনে উষা আদরের সঙ্গীতে বলল, তুমি কষ্ট পেও না নানু ভাই, আমরা আবার যাব। আজকে বাবাই বাড়ি আসলে বাবাইকে বলবো আবার যেতে। আলী আহমেদ খান হেসে উঠলেন। ওর কথা শুনে তারপর বলল, আমার বড় বউ কই? কথা শুনে উষা হাত নাড়িয়ে অভিমানী কণ্ঠে বলল, বড় বউকে নানু ভাই? তুমি কি আবারও বিয়ে করেছো? এই কথা শুনে আলী আহমেদ খান আবারও হেসে উঠলেন। তারপর বলেন, তোমার তিধা আপু কই? উষা একটু বুঝদারের মতো বলো, ও তিধা আপু? আপু তো বড় আপুর সাথে পড়তে বসেছে, দাঁড়াও আমি নিয়ে যাচ্ছি। বলতে বলতে উষা ছুটে গেল জুঁয়ের রুমের দিকে। থেকে মিম বলছে, আস্তে যা উষা, কিন্তু সে কোনো দিকে না তাকিয়ে ছুটে গেল তিধার কাছে। তিধা জুঁইয়ের সাথে গ্রুপ স্টাডি করছে। উষা দৌড়ে আসতে দেখে চেয়ার থেকে উঠে উষাকে জড়িয়ে ধরল। উষা খিলখিলিয়ে হেসে বলল, আপু, নানু ভাই কল দিয়েছে। কথাটি কর্ণকুলিতে পৌঁছেতেই তিধা তড়িৎ করে ফোনটা হাতে নিল। দেখলো স্ক্রিনে জল করছে তার বড় দাদুর মুখ। সালাম আলাইকুম বড় দাদু। আলী আহমেদ খান ওয়ালাইকুম আসসালাম সালাম দিল। তুমি তো বেড়াতে গিয়ে ভুলেই গেছে এই বুড়োটাকে। মোটেও না বড় দাদু, আমি তোমাদের সবাইকে খুব মিস করছি। আলী আহমেদ, তাহলে এই বুড়োটাকে ছেড়ে অন্য কোথাও চলে গেলে কেন? এই কথা শুনতে তিনার হালকা শুকনো ঘাটা দগদগে হয়ে গেল। ওনাকে নালিশ করতে ইচ্ছে করছে, তোমার নাতির উপর রাগ করেই তো বাড়ি ছাড়তে হলো। তোমার নাতির যন্ত্রণা তো আর সইতে পারছি না আমি। কিন্তু এ নিয়ে কিছু না বলে মৃদু হেসে জবাব দিল, দু একদিন থেকে চলে যাব, তোমরা মন খারাপ করো না। তারপর দিদা বলল, বাড়ির সবাই কই? আলী আহমেদ খান হাতে গোনা কয়েকজন ছাড়া একে একে সকলের নাম বলো, কিন্তু হাতে গোনা কয়েকজনের মধ্যে তার কাঙ্ক্ষিত মানুষটি রয়েছে। এখন সে কি করে বলবে আমার আহিয়ান ভাই কই? বলতে পারল না, নিরাশ মুখে মায়ের সাথে কথা বলতে চাইল। ইতিমধ্যে নিচে নেমেছে তানভীর। মেয়ের কথা শুনেই তানভীর বড় আপুর হাত থেকে ফোনটা নিল। মেয়ের আদরের মুখখানা দেখার পর সারাদিনের ক্লান্তি স্বস্তি মেলে। একে একে সকলের কথা বলল দিদার সাথে, তবুও তার অশান্ত মন শান্ত হচ্ছে না। তার ছটফটানি যেন বেড়েই চলছে। তবুও সে মন খারাপ করে ফোন কেটে দিল। টেবিল থেকে এক গ্লাস পানি তুলে ঢকঢক করে খেয়ে নিল। বুকের ভেতরটা কেমন জ্বলে যাচ্ছে, বক্ষপিঞ্জরে কী রকম হাহাকার। এই ঠান্ডা শীতল কি সে হাহাকার কমাতে পারবে? তা জানে না কিশোরী দ্বিধা, তবুও তার চেষ্টা কমতি রইল না। এদিকে দুই এক বৃষ্টিতে তাকিয়ে আছে দ্বিধার মুখের পানে। হাসি খুশি চঞ্চল মেয়েটাকে কখনো সে এভাবে মুখ লুকাতে দেখেনি, কিন্তু কলেজ থেকে আসার পর থেকেই দেখছি দ্বিধার একটা মলিন হয়ে আছে।
কিছু একটা নিয়ে সে খুবই চিন্তিত। বিকাল থেকে মেয়েটার মুখে এক ফোঁটা হাসি রেখা দেখেনি। জুই কিছুক্ষণ আনমনে তাকিয়ে রইল তিধার দিকে। অন্তঃপর জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? কি ব্যাপার? কি লুকাচ্ছিস আমার থেকে? তিধা কিছু জবাব না দিয়ে মুখের ভঙ্গি স্বাভাবিক করে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। জুই ওর হাতটা ধরে ওর দিকে ফিরে বলল, কি হয়েছে তোর? সাজেকে তো এরকম ছিলে না। বাড়ি ফেরার পর থেকে দেখছি মুখটা তোর মলিন হয়ে আছে। কি হয়েছে বল প্লিজ। তিধা মাথা নিচু করে তাকিয়ে রইল। হালকা করে পলক ফেলতে ওর চোখ থেকে গড়ে পড়ল কয়েক ফোঁটা পানি। সে সঙ্গে সঙ্গে আটকে উঠল ওর চোখের পানি মুছে দিয়ে, তারপর উঠে গিয়ে দরজাটা ভেতর থেকে লক করে দিল। তিধা এখন নীরবে চোখের পানি ফেলছে। জু এগিয়ে এসে আবারও বসলো ওর পাশে। জোর করে মুখটা উঁচু করলো। অকপটে তিধার কান বেয়ে গেল। মেয়েটা হেঁচকি তুলতে তুলতে কাঁদছে, নাকটা লাল হয়ে আছে। জুই আবারও বলল, কি হয়েছে বলবি তো নাকি? কেউ কিছু বলেছে? এবার আহিয়ার বোকা রানী নিজেকে আর সামলাতে পারল না। কে জাপটে ধরে অঝরে কাঁদতে লাগলো। জুই বারবার জানতে চাওয়ায় তিধা কান্নারত কণ্ঠে বলল, আমি ওনাকে অনেক ভালোবাসি, কিন্তু উনি আমাকে ভালোবাসে না। বলেই আবার কান্নায় ভেঙে পড়ল। জুই হঠাৎ করে এমন কথা শুনে খানিকটা ভড়কে গেছে। তারপর নিজেকে স্বাভাবিক করে তিদাকে নিজের দিকে ঘুরিয়ে বসালো। তারপর এক হাতে তিদার থুতনি ধরে মুখ সোজা করে বলল, কাকে ভালোবাসিস তুই? আর তোর মতো মিষ্টি মেয়েকে কে রিজেক্ট করলো? কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আহ আহিয়ান ভাই। জুইয়ের মাথায় মনে হলো আকাশ ভেঙে পড়েছে। নিজের কানকে সে নিজে বিশ্বাস করতে পারছে না। সে আবার জিজ্ঞাসা করলো, কাকে? দিদা এবার স্থির কণ্ঠে বলল, আমি আহিয়ান ভাইকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ওই পাষাণ বদমেজাজি রক্তচোষা বাদরটাকে না পেলে আমি নিজেকে শেষ করতে 2 মিনিটও ভাববো না। জুই আটকে উঠে মৃদু চিৎকার দিয়ে বলো, তিধা তুই কি পাগল হয়ে গেছিস? আহিন ভাই তোর ভাই হয়, তোদের গায়ে একই বংশের রক্ত। দিদা এবার গর্জে উঠে বলল, হ্যাঁ পাগল হয়ে গেছি, আমি সত্যি পাগল হয়ে গেছি। আর রইল বংশের রক্তের কথা, হোক না এই বংশের রক্ত, কিন্তু উনি তো আমার আপন মায়ের পেটের ভাই না। উনি আমার ফুফাতো ভাই, তাকে বিয়ে করা আমাদের ধর্মে জায়েজ আছে। জুই বুঝতে পারলো দিদার অনেক হাইপার হয়ে গেছে, তাই শান্ত করে বলল, সবই ঠিক আছে, কিন্তু ভাইয়াকে তোকে পছন্দ করে? দিদা আবার নীরব স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ করে বসে থেকে বলল, আমি জানি না। সাজেকে 7 দিন আমি এক অন্য আহিয়াকে দেখেছি, কিন্তু বাড়ি এসে আমি আর তাকে চিনতে পারছি না। আর উনি যদি আমার সাথে এত বিরক্ত হয়, তাহলে ওখানে আমার সাথে এভাবে মিশলো কেন? কে বলেছিল ওনাকে আমার সাথে এভাবে মিশতে? আমি বলেছিলাম আমার সাথে এভাবে মিশেন? এর আগে তো তার জন্য আমার মনে কোনো প্রকার কোনো অনুভূতি ছিল না। এই 7 দিনে যে উনি আমার মনের রাজ্যে রাজত্ব করেছে। জুই ওর কথা শুনে কয়েক মিনিট ভাবলো, কিন্তু ওর মাথায় যে কিছুই ঢুকছে না। দিদাকে আবার প্রশ্ন করলো, আইয়ান ভাই কি সত্যি তোর অনুভূতিগুলো বুঝতেছে না? দয়া করে বুঝিয়ে বল, উনি কি তোকে কিছু বলেছে? মানে বাড়ি ফেরার পর কিছু হয়েছে? তারপর তিতা জুইকে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বলল। তাকে সেদিন দুষ্টু ছেলেদের হাত থেকে ছেপ করা, তাকে এতগুলো বোকরা কিনে দেওয়া, ধুয়ে পেঁচে লাল শাড়ি পরতে বলা, পূর্ণিমা রাতে চন্দ্রবিলাস করতে নিয়ে যাওয়া, কানে ফুল গুজে দেওয়া, শুরু করে একে একে সব জুইকে খুলে বলল। জুই চুপচাপ সব কিছু শুনল। তারপর ভাবুক ভঙ্গিতে বলল, সব তো ঠিকই, আর ওনার আচরণ এই বলছে উনি তোকে পছন্দ করে, তাহলে সমস্যা কোথায়? দ্বিধা আবারও কান্নায় ভেঙে পড়ল। কান্না শুনে বলল, সেদিন সাজেক থেকে ফিরে আসার পর থেকে উনি আমার সাথে কথা বলছে না, গোটা একটি দিন অপেক্ষা করছে। গতকাল জুম্মার নামাজ পড়ে আসার পর ওনার রুমে গেছিলাম, উনি রুমে শুয়েছিলেন। আমি জানতে চাইলাম আমি কোনো ভুল করেছি কিনা, কিন্তু উনি আমায় অপমান করে আমার হাত ধরে ওনার রুম থেকে বের করে দিল। তোর মতো আমিও প্রথমে ভেবেছিলাম উনি আমাকে ভালোবাসে, এমনকি ওনার ব্যবহারের প্রতি ভালো লাগাটা তীব্র হয়েছে, কিন্তু উনি এখন আমার সাথে উল্টাপাল্টা আচরণ করছে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি এখন আমাকে সহ্যই করতে পারছে না বলে। দিদা হুম হুম বলে আবার কেঁদে উঠল। ওর কান্না দেখে জুইও নিস্তব্ধ।
এই অল্প কয়েকদিনে কাউকে এতটা ভালোবাসা যায়? সত্যি ভালোবাসা হচ্ছে মনের ব্যাপার। কখন কার সাথে কোথায় মনের অদল বদল ঘটে যায় বোঝা মুশকিল। জুই ওর চোখের পানি মুছে দিতে দিতে বলল, হয়তো উনি এখন ফোনে কোনো সমস্যায় আছে, তাই তোকে অ্যাভয়েড করছে। একটা সময় তোর বাড়ি ছেড়ে আসা উচিত হয়নি। হয়তো ওনার মাথা ঠান্ডা হলে তুই আবার কথা বলতে যেতি, সব ঠিক হয়ে যেত। কিন্তু তুই তো বোকার মতো বাড়ি ছেড়ে চলে আসলি। এতে মনে হয় ওনার রাগটা আরও বেড়েছে। জুয়ের বিচক্ষণ ভঙ্গিতে কথা বলা দেখে দিদা মাথা তুলে তাকালো। এমন কেন জানি মনে হচ্ছে সে সত্যিই বোকা। আয়ান ভাই হয়তো রাগে ওকে রুম থেকে বের করে দিয়েছে, তাই বলে ও বাড়ি ছেড়ে আসা উচিত হয়নি। তাছাড়া তো এই মানুষটা রাগী বদমেজাজি গম্ভীর, তা তো তার অজানা নয়। আয়ান ভাইয়ের সম্পর্ক, রাগ সম্পর্ক ওর ভালোই আইডিয়া আছে। তার সাথে সাথে তিধা এটাও জানে মানুষটা ভিতর থেকে নরম। ছোটবেলায় আয়ানের খেলনা গাড়ি ভেঙে ফেলেছিল, তাই নিয়ে আয়ান থাপ্পড় দিয়েছিল। তা নিয়ে তিধা রানী কি কান্না! যখন কেউ তার কান্না থামাতে পারছিল না, তারপর আয়ান রুম থেকে আরও দুইটা খেলনা গাড়ি নিয়ে এসে বলো ভেঙে ফেলতে। তিধা কোনো কিছু না ভেবে খেলনা দুটো ছুঁড়ে ফেললো ফ্লোরে। মুহূর্তেই খেলনা দুটো ভেঙে ভাগ হয়ে গেল। সেটা দেখে আহিয়ান গটগট পায়ে উপরে চলে যায়। আর তিধা আহিয়ানকে আবারও রাগাতে পেরে এতক্ষণে হাসি দেখা মেলে। ছেলেটা যতই রাগী হোক, নিজে কষ্ট পেয়ে তিধাকে হাসাতে চায়, তার একটা বাস্তব প্রমাণ। শৈশবের স্মৃতিগুলো মনে পড়তে তিধার কান্নার মাঝে আবার খিলখিলি দিয়ে হেসে উঠল। জুই অবাক ভঙ্গিতে বলল, কী রে বোন, এতক্ষণ ধরে ভ্যাবা করে কাঁদছিলি? হঠাৎ আবার কী হলো, ভূতে পাইছে নাকি? তীরা হাসতে হাসতে বলো, আমারই ভুল হয়েছে। যদি ওনার সাথে রাগ করে বাড়ি ছাড়া উচিত হয়নি। আমি কালকে বাড়ি চলে যাব। তুই অবাক হয়ে বলল, কালকে কলেজে যাবি না? তীরা চঞ্চল ভঙ্গিতে বলো, সাজেকে যাওয়ার জন্য এমনিতেই 7 দিন কলেজ বন্ধ দিয়েছি, আর একদিন দিলে কিছুই হবে না। আগামী পরশুদিন ফুরফুরে মেজাজ নিয়ে আমি কলেজে যাব। জুই বুঝদারের মতো মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা তাই করিস। কিন্তু তিদা আবার ভাবনায় মগ্ন হলো। সেটা দেখে জুই কপাল কুঁচকে বলল, কী রে, তুই আবার কী ভাবছিস? এখন তিদা আবার অনেক দিন থেকে আহিয়ান ভাইয়ের সাথে কথা হয় না রে। মন আনচান আনচান করছে, ইচ্ছে করছে রাতেই চলে যাই। জুই কিছু একটা ভাবলো, তারপর বলল, ফোন দে। তিদা মন খারাপ করে বলল, কিন্তু উনি আমার ফোন ধরবে? জুইয়ের মাথায় একটা হাতটা মেরে বলল, তুই একটা আস্ত বলদ। রং নাম্বার হয়ে ফোন দে, এতে উনি তোকে চিনতেও পারবে না, আর তো ও কথা বলা হয়ে যাবে। হৃদয়কে থ্যাংক ইউ বলে জড়িয়ে ধরলো। মুহূর্তে একটু আগের কথা বলা ফোনটা হাতে নিয়ে তারপর ভাবুক ভঙ্গিতে বলো, কিন্তু এই নাম্বার থেকে কল দিও তো, উনি চিনে ফেলবে। নিশ্চয়ই মিম ফুপির নাম্বার উনার সেভ করা। তারপর জুই খানিকক্ষণ ভেবে বলো, অপেক্ষা কর, আমি আম্মুর ফোন নিয়ে আসি। বলে জুই দরজা খুলে বের হয়ে গেল মায়ের রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে যেতে দেখলো ওর দাদু মাহমুদ খান চা খাচ্ছে, আম্মু কাকিমণি কিচেনে রান্না করছে। এক পলক তাকিয়ে চলে গেল মায়ের রুমে। ফোনটা নিয়ে যথাসময়ে হাজির হলো দিদা রুমে। দিদা ফোন হাতে পেয়ে যতটা খুশি তার থেকে বেশি নার্ভাস। হঠাৎ জুইয়ের গোলাপের দ্বিধার ন্যায় ভাঙল। কিরে, নাম্বারটা বল, কল দিই। দিদা মুখ কাচুমুচু করে নাম্বার বলল, নাম্বার তো জানি না। অবাক হয়ে তাকিয়ে রইল, বিরক্তি হয়ে বলল, নাম্বার ছাড়া কী দিয়ে কল দিবি? দিদা খানিকও নিচু হয়ে ভেবে উচ্চস্বরে বলো, আইডিয়া। জুই, কী আইডিয়া? দিদা, মিম ফুপের আয়ান ভাইয়ের নাম্বার সেভ করা আছে, আমরা সেখান থেকে নাম্বারটা হাইজ্যাক করব। অবশেষে ওর ফোন থেকে নাম্বারটা তোলা হলো, কিন্তু দিদা কল দিতে সাহস পাচ্ছে না। ইতিমধ্যে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, সব কিছু গুলিয়ে যাচ্ছে। তারপর দুরু দুরু বুকে কলটা দিয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে রিসিভ হলো। কল রিসিভ করে ফোনটা অপর পাশ থেকে আহিয়ান ভাই সালাম দিয়েছে। তারপর থেকে বারবার জিজ্ঞেস করছে, কে কে বলছেন? দিদা চুপচাপ করে থাকে তার প্রাণ ভোমরাটার কথা শুনে। মুহূর্তে তার উত্তপ্ত হৃদয় শীতল বৃষ্টি নেমে এলো। কিন্তু আর কতক্ষণ চুপ থাকবে? মানুষটা এমনিতেই রেগে যদি অতিরিক্ত রেগে যায়, রেগে ফোন কেটে দিলে তো সে আর ফোন রিসিভ করবেই না, তখন তো অনেক মুসিবতে পড়তে হবে। তাই এখনই কিছু বলা উচিত। দিদা কাঁপা কাঁপা, আসসালামু আলাইকুম জান, কেমন আছো? ফোনের অপর পাশ থেকে কিছুক্ষণ নীরবতা, তারপর বেশি বেশি আসলো, আমি ভালো আছি সোনা পাখি, তুমি ভালো আছো?
দ্বিধার চোখ বড় বড় করে জুঁইয়ের দিকে তাকালো। ফোন লাউড স্পিকারে দেওয়া। জুঁইয়ের চোয়াল হা হয়ে গেছে।